আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। যমুনায় 3 রাজনৈতিক দলের সাথে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা। বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে পৃথক আলোচনা। আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালাচ্ছে, যে কোনো মূল্যে তা প্রতিহত করবে সরকার, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। দেশের স্বার্থে রাজনৈতিক মতে পার্থক্য দূর করার আহ্বান। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব, মন্তব্য রিজভীর। ফ্যাসিবাদের শাসনামলে ইসির প্রতি সৃষ্ট অনাস্থা দূর করার তাগিদ। প্রহারের ঘটনায় মারাত্মক ট্রমাটাইজড ভিপি নূর। শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, জানালেন ঢাকা মেডিকেলের পরিচালক। উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর দাবি গণ অধিকার পরিষদের। নারী শিক্ষার্থীকে লাঞ্ছিতের ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ, প্রক্টর সহ বেশ কয়েকজন আহত। এবং জমে উঠেছে ডাকসু নির্বাচন। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি অবস্থানে ছাত্রদল ও শিবির। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বিকেলে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক হবে। বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে আলোচনা হবে। বিকেল 4:30টায় জামায়াতে ইসলামী, সন্ধ্যা 6টায় হবে এনসিপি ও 7:30টায় বিএনপির প্রতিনিধিদের সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তবে এই বিষয়ে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা আরও বলেন, বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাদের উপরেই নির্ভর করবে আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের গত 1 বছরে ঢাকায় 1604টি অবরোধ হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। হঠাৎ করেই উত্তপ্ত রাজনীতির মাঠ। গণ অধিকার পরিষদের সভাপতিকে বেধড়ক মারার ঘটনায় চলছে নানা আলোচনা, সমীকরণ। দফায় দফায় জাতীয় পার্টির অফিসে হামলা, ভাঙচুর, উত্তাপ ছড়াচ্ছে। গত বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ 71 অনুষ্ঠানে মব সৃষ্টির পর 16 জনকে গ্রেফতারের ঘটনাও সন্দেহের সৃষ্টি করেছে। এ অবস্থায় আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, তবে সতর্ক সরকার। যে পার্টিটার কার্যকলাপ নেই তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য। এখন এই সংখ্যাটারে প্রতিহত করার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে, আমাদের যেন কেউ এইটা নির্বাচনটারে যেন কোন রকমের বাধাগ্রস্ত করতে না পারে। তিনি বলেন, ফ্যাসিস্টদের ফিরে আসা ঠেকাতে মত পার্থক্য দূরে ঠেলে ঐক্যবদ্ধ হতে হবে রাজনৈতিক দলগুলোকে। তাদের ভূমিকা ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যে যদি ফাটল ধরে, এর মধ্যে কিন্তু ফ্যাসিস্টরা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গত 1 বছরে ঢাকা ও আশপাশে 1604টি অবরোধ করেছে 123টি সংগঠন। ফলে বেড়েছে ভোগান্তি। আমরা দায়িত্ব নেওয়ার পরে 1604টা অবরোধ হয়েছে রাস্তায়। আপনাদের মাধ্যমে একটা অনুরোধ, এগুলি যদি তারা রাস্তায় না করে, যে রাস্তাটা কিন্তু জনভোগের সৃষ্টি করে। এই যানজটের কিন্তু একটা বড় কারণ হলো, একটা রাস্তা যদি একটা কোনা ব্লক হয়ে যায়, পুরো ঢাকা শহর কিন্তু এফেক্টেড হয়ে যায়। তিনি বলেন, উভয় সংকটে পড়েছে পুলিশ। কঠোর হলে সমালোচনা, বেশি মানবিক হলে বাড়ছে সহিংসতা। যদি অ্যাক্টিভ হয় সেসব বলতে পুলিশ ওভার করে ফেলছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। সমস্যা হইল মাদক নিয়েও একটা বড় ধরনের আলোচনা।
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে আগরগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি আনোয়ারুল ইসলামের সাথে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, প্রশাসনের স্তরে স্তরে দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। গত 16 বছরে নির্বাচন কমিশনের উপর যে অনাস্থা সৃষ্টি হয়েছে তা ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের উপর হামলার বিষয়ে তিনি বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। গণতান্ত্রিক দেশে এই হামলা কাম্য নয়। জড়িতদের আইনের আওতায় এনে তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। পরে ভিপি নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান রুহুল কবির রিজভী। কিন্তু বিভিন্ন স্তরে স্তরে দোসররা তারা নানাভাবেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে বিঘ্নিত হয়, না করা যায়, সেটার নানা ধরনের তারা কলাকৌশল এবং সুদূর প্রসারী ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছেন। স্বচ্ছতা নিশ্চিত করার জন্য যে বিধিবদ্ধ আইনগুলো রয়েছে সেই আইনগুলো দিয়েই জনগণের মধ্যে একটা আস্থা তৈরি হওয়া নির্বাচনের ব্যাপারে, যেটা 16 বছর যে আস্থাটি উঠে গিয়েছিল, সেই আস্থাটি নিশ্চিত করার বিষয়ে তারা অঙ্গীকার ব্যক্ত করেছেন। বাংলাদেশে নুরুল হক নূরের চিকিৎসায় নিরাপত্তা হুমকি রয়েছে। সে কারণে তাকে উন্নত চিকিৎসার বিদেশে পাঠানোর দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। দুপুরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে নূরের শারীরিক অবস্থা সম্পর্কে কথা বলার সময় সাংবাদিকদের এসব কথা বলেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে 22 বার নূরের উপর হামলা হলেও সুচিকিৎসা পাননি তিনি। দলটির আশঙ্কা, এখনো সঠিক চিকিৎসা পাবেন না নূর। এর আগে ঢাকা মেডিকেলের পরিচালক বলেন, নূরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, খুব দ্রুতই তাকে কেবিনে দেওয়া সম্ভব হবে। নূর ট্রমাটাইজড আছে জানিয়ে তিনি বলেন, এখন নূর অনেকটাই আশঙ্কামুক্ত। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, নুরুল হক নূরের শারীরিক অবস্থার সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। আপনি জানেন, নুরুল হক নূর এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে আজকে সারা দিন এই আইসিইউকে ঘিরে সব গণমাধ্যম কর্মীরা এখানে জড়ো হয়েছেন। একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা এখানে এসেছেন। নুরুল হক নূরের স্ত্রী এখানে এসেছিলেন কিছুক্ষণ আগে। এছাড়াও নুরুল হক নূরের যে দলটি রয়েছে গণ অধিকার পরিষদ, সেই দলের যে সাধারণ সম্পাদক রয়েছে তারাও কিন্তু তিনিও এখানে এসেছিলেন। রাশেদ খান কথা বলেছেন গণমাধ্যমের সাথে এবং তারা যেটি বলছেন সেটি হচ্ছে যে নুরুল হক নূরের উপরে গত 16 বছর ধরে নির্যাতন করা হয়েছে এবং 22 বার তাকে আহত করা হয়েছে। এবং নুরুল হক নূর যেহেতু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ছিল, সে সময় ঠিকভাবে চিকিৎসাও নিতে পারেননি, সে কারণে তার শারীরিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও তার ভিতরে রয়েছে। তার উপর থেকে যে গত শুক্রবারের যে ঘটনাটি ঘটলো, এই ঘটনা কিন্তু তার শরীরের উপরে আরও একটু বেশি ঝুঁকি তৈরি হয়েছে, যে কারণে তার পরিবারের সদস্যরা, তার স্ত্রী মারিয়াও দাবি করেছেন যে নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর কিংবা লন্ডন নেওয়া হোক। একই সাথে তিনি বলছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত, সে সেনাবাহিনীর লোক হোক কিংবা বহিরাগত হোক কিংবা অন্য কেউ হোক, যেই হোক না কেন, তাদের দৃষ্টান্তমূলক বিচারও কিন্তু তিনি দাবি করেছেন। একই সাথে রাশেদ খান যেটি বলেছেন যে এই যে ঘটনাটি ঘটে গেল, এই ঘটনার পেছনে আসলে কার ইন্ধন রয়েছে সে সম্পর্কে তারা কথা বলেছেন এবং তারা বলছেন যে এই ঘটনাটি একদম পরিষ্কার যে বিগত ফ্যাসিস্ট যে সরকার ছিল আওয়ামী লীগ, তাদের ইন্ধনে এই ঘটনাটি ঘটেছে এবং ফ্যাসিস্টদের দোষর হিসেবে তারা দায়ী করেছেন জাতীয় পার্টিকে এবং তাদেরও ইন্ধন এখানে রয়েছে বলে তারা অভিযোগ করছেন। এরই প্রেক্ষাপটে আমরা কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি এখানে গণমাধ্যমের মুখোমুখি হন এবং তিনি জানিয়েছেন যে আওয়ামী লীগ সরকারের বিগত আওয়ামী লীগ সরকার যেটি ছিল সেটি কিন্তু দেশকে অস্থিতিশীল করতে আবারও উঠে পড়ে লেগেছে এবং তারই অংশ হিসেবে এই ঘটনাটি ঘটেছে কিনা সেটি কিন্তু তদন্ত করে এবং খতিয়ে দেখা দরকার। এই সরকারকে সেই বিষয়ে মনোযোগী হওয়ার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। একই সাথে তিনি বলছেন যে নুরুল হক নূর যেহেতু বেশি আহত হয়েছেন এবং তার চোয়াল এবং নাক ফেটে গেছে, সেক্ষেত্রে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হোক, এটিও কিন্তু তিনিও বলছেন। যেহেতু তিনি এছাড়াও রাশেদ যেটি বলছেন যে নুরুল হক নূরকে এখন বাংলাদেশে রেখে চিকিৎসা করানোটা অনেকটাই ঝুঁকিপূর্ণ, কারণ হচ্ছে তাকে
রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হতে পারে, এরকম একটি অভিযোগও কিন্তু তিনি করছেন। এটি আশঙ্কার কথাও কিন্তু রাশেদ খান তার দলের যে সাধারণ সম্পাদক তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এরই প্রেক্ষাপটে আপনি দেখতে পাচ্ছেন যে এখন ঢাকা মেডিকেল কলেজে তার দলীয় নেতা কর্মীরাও কিন্তু বাইরে অপেক্ষা করছেন যে নূরের চিকিৎসার সার্বক্ষণিক তথ্য তারা সংগ্রহ করছেন এবং নজরদারি রেখেছেন। তো সকালবেলা আমরা কথা বলেছিলাম এই হাসপাতালের যে পরিচালক রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে নুরুল হক নূরের অবস্থা অনেকটাই এখন আশঙ্কামুক্ত। এই ভালো খবরটি তিনি সকালবেলা আমাদেরকে জানিয়েছেন এবং তারা আশা করছেন কয়েকদিনের মধ্যে নূরকে আইসিইউ থেকে সাধারণ বেড কিংবা কেবিনে স্থানান্তর করা যেতে পারে, এমনটি তিনি আমাকে জানিয়েছেন। তবে যেটি হচ্ছে এই ঘটনা তাকে নির্যাতন করা হচ্ছে নির্মমভাবে আমরা দেখেছি। সেই ভিডিও ফুটেজগুলো গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো আছে সেই যোগাযোগ মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়েছে। সেখানে কিন্তু দেখা গেছে তাকে কীভাবে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে। সেই নির্যাতনের কারণে নূরের আসলে যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতির কারণে তিনি আসলে ট্রমাটাইজড অবস্থায় আছেন, এটি বলছেন এখানকার সংশ্লিষ্ট চিকিৎসকরা। সেটি কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগতে পারে এমন শঙ্কার কথাও কিন্তু বলেছেন হাসপাতালের পরিচালক। তো ভাবনা, এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল থেকে সবশেষ তথ্য। জি ইমদাদ, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়রা আবারও সংঘর্ষে জড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সমঝোতা করতে গেলে আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ সহ ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। দুপুরে 2 নম্বর গেট জোবরাগ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পাশাপাশি খবরের কাগজের প্রতিনিধি আরাফকে সাংবাদিক পরিচয় জানানোর পরও আঘাত করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, গতরাতে আমাদের হামলার ঘটনা মীমাংসায় দুপুরে সমঝোতা করতে গেলে স্থানীয়রা হামলা চালায়। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাত 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তার ভাড়া বাসায় প্রবেশের সময় দারোয়ান তাকে লাঞ্ছিত করে। এই ঘটনা জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দারোয়ানকে ধরতে গেলে স্থানীয়রা ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়ে যায়। পরে রাত 3:30টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে জমজমাট প্রচারণা চলছে। প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে ভোট চাচ্ছেন। অনলাইন তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছে প্যানেলগুলো। নিজস্ব পেজ, গ্রুপ ইত্যাদির মাধ্যমে মিমস, ভিডিও, ফটোকার্ড, ইশতেহার প্রচার করা হচ্ছে। অভিনব প্রচারগুলো ভোটারদের নজর কাটছে। এগুলো শিক্ষার্থীরা ভালোভাবে গ্রহণ করছেন। প্রায় প্রতিটি প্যানেল ফেসবুকে পেজ খুলে যাবতীয় প্রচার কার্যক্রম তুলে ধরছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। দুঃখিত, আমি আবার বলছি। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, ডাকসু নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ভাবনা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডাকসু ভবনের একেবারে সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে মানুষের জটলা, আসলে ওইখানে শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তারা কিন্তু সংবাদ সম্মেলন করছেন। আজকে কিন্তু প্রচারণা সকাল থেকে যেহেতু বেশ বৃষ্টি ছিল এই দিকটায় প্রচারণা তার ফাঁকে ফাঁকে কিন্তু চলেছে। ক্লাসে, হলে এবং যেখানে শিক্ষার্থীরা বসে আড্ডা দেন সেই সব জায়গায় কিন্তু বিভিন্ন প্যানেলের প্রার্থীদের আনাগোনা রয়েছে। আমি যেটা বলছিলাম যে শিবিরের সংবাদ সম্মেলন চলছে। আসলে আজকে কিন্তু আমরা দেখেছি যে অপরাজয় ৭১, অদম্য ২৪ যে প্যানেল, সেই প্যানেল থেকে কিন্তু আসলে শিবিরের যে জিএস পদপ্রার্থী, দুঃখিত, শিবির সমর্থিত যে প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে জিএস প্রার্থী SM ফরহাদ, তার বিরুদ্ধে কিন্তু আসলে রিট করা হয়েছে। ফাহমিদা আলম নামে অপরাজয় ৭১, অদম্য ২৪-এর একজন প্রার্থী, তিনি কিন্তু তার বিরুদ্ধে রিট করেছেন যে তিনি SM ফরহাদ ২০২২ সালে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে তিনি তাতে রিটে উল্লেখ করেন এবং তার পরবর্তী সময়ে ছাত্রলীগ থেকে বা তার নিজস্ব যে পদটা ছিল সেই পদে থেকে তার পদত্যাগ করার কোনো ধরনের কোনো আনুষ্ঠানিক অথবা অফিসিয়াল কোনো ঘোষণাপত্র তারা পাননি। আর এর জন্য তারা যেটা বলছেন যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন
যুগ্ম সাধারণ সম্পাদক যিনি ছিলেন তিনি পরবর্তী সময়ে শিবিরে যোগদান করেন এবং শিবিরের সাধারণ সম্পাদক হয়ে এখন সাধারণ সম্পাদক পদে ডাকসুতে আসলে তিনি লড়তে যাচ্ছেন। এইটা তারা আপত্তি জানিয়েছেন এবং রিট করেছেন যে ডাকসুর যে নিয়ম এবং গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রের সাথে এই বিষয়টা আসলে সাংঘর্ষিক কিনা সেই বিষয়টা খতিয়ে দেখার জন্য এবং তার প্রার্থিতা আসলে বহাল রাখা উচিত না কিনা সেই বিষয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন এবং তাদেরকে প্রশ্ন করার পর তারা যেটা জানিয়েছেন যে যথেষ্ট প্রমাণ তাদের কাছে আছেন। তারা কিছুক্ষণ আগে কিন্তু মধুর ক্যান্টিনে তারা সংবাদ সম্মেলন করে এই বিষয়টি জানিয়েছেন। এছাড়া তারা অপরাজয় ৭১ অদম্য ২৪ প্যানেল তারা কিন্তু বেশ কয়েকটি অভিযোগ তুলেছেন। বিশেষ করে সব প্যানেলই যেখানে একমত ছিল যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে এবং পরে আসলে ক্যাম্পাসের ক্লাস পরীক্ষা এবং সব ধরনের অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন এই যে বিষয়গুলো আছে গুরুত্বপূর্ণ সেই শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার জন্য, কিন্তু এখন আবার তারা যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে ডাকসু নির্বাচনের আগে এবং পরে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন বা সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন, তখন কিন্তু তারা আপত্তি জানাচ্ছেন যে শিক্ষার্থীরা যদি এই বন্ধ পেয়ে চলে যায় তাহলে ভোটটা কিন্তু উৎসব মুখর হবে না, সেটা তারা বলছেন। এবং আমরা যেটা দেখেছি যে প্রচারণা কিন্তু সব দিনের মতো আজকেও চলছে, বেশ যেহেতু প্রচারণা ৭ তারিখ পর্যন্ত চলবে, তো সেই ক্ষেত্রে আসলে সব প্রার্থী ব্যস্ত প্রচারণা নিয়ে। আর শিবিরের ব্রিফিংয়ে রিটের ব্যাপারে আসলে তাদের প্রতিক্রিয়াটা কি সেটা এখনো পর্যন্ত আমরা জানি না। ব্রিফিং শেষে অবশ্যই সে খবর জানিয়ে দেওয়া হবে। ভাবনা, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের খবরাখবর। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায়। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের সবশেষ খবর আমাদেরকে জানাবেন, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? আমরা সকাল থেকেই দেখছেন যে আমরা গতকাল রাত থেকে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ২ নং গেট এলাকা আছে সেইখানে ঠিক বাইরে একটি ভবনে ভাড়া থাকতেন এক নারী শিক্ষার্থী, তাকে হেনস্থা করার প্রতিবাদে কিন্তু দেখা গেছে আমরা শিক্ষার্থীরা তার হেনস্থার প্রতিবাদে কিন্তু প্রতিবাদ করতে যায় এবং সেইখানে যে ছিল দারোয়ান ছিল তার সাথে মূলত ঘটনার সূত্রপাত হয় এবং তাকে ধাওয়া করতে যাওয়ার পরে দেখা যায় যে স্থানীয় যারা আছেন তারা এখানে তাদের শিক্ষার্থীর সাথে সংঘর্ষে জড়িয়ে যায়। সেই সময় দেখা যায় যে বেশ করে আপনারা এই মুহূর্তে দেখছেন বেশ কয়েকজন আহত অবস্থা নিয়ে যাওয়া হচ্ছে। রাতের পর কিন্তু ঘটনা কিছুটা উত্তপ্ত কমলেও দুপুরের পর ১২টার পর থেকে আবার সেই উত্তপ্ত দেখাতে থাকে এবং ক্ষণে কিন্তু কিছুক্ষণ পরপর কিন্তু তাদের সেই সংঘর্ষ ঘটছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয় যোদ্ধা গ্রামে যারা আছেন তাদের সংঘর্ষে কিন্তু ঘটনা ঘটছে এবং এই মুহূর্তে গতকালকেও আমরা জেনেছি যে ৫০ থেকে ৬০ জন আহত হয়, যাদের মধ্যে ২০ থেকে ৩০ জনকে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সকালে আমরা এখানে ৩ জনকে দেখতে পাই, বাকিদেরকে কিন্তু রিলিজ দেওয়া হয়। কিন্তু আজকে দুপুরের পর থেকে কিন্তু আবার সেই সংঘর্ষ শুরু হয় এবং দফায় দফায় সংঘর্ষ করছে। গণমাধ্যম কর্মী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহকারী প্রক্টর এবং প্রভিসি পর্যন্ত এই ঘটনায় আহত হয়েছে। আমরা যদি একটু কথা বলি যে এখানকার সর্বশেষ পরিস্থিতি যদি একটু জানতে চাই। রাত থেকে এই ঘটনাটা শুরু হয়েছে, আমাদের ১০০+ পোলাপানি হতেছে, আহত হয়েছে। আর দেখেন আমার হাতে ব্লাড লেগে আছে, মানে যে যাইতেছে ব্লাড নিয়ে ফিরতেছে আলটিমেটলি। সো খুবই অবস্থা খুব ভয়াবহ। প্রশাসনের কোনো নাই, সেনাবাহিনী রাত আসছে একদম ঘটনা মানে স্থির হওয়ার পরে আসছে। তো ওনারা কি করতেছে, দেশের প্রশাসন কি করতেছে আমরা আসলে কিছুই বুঝতে পারি, কিন্তু আমরা আমাদের সহপাঠী আমাদের বন্ধু বান্ধব সবাই হারাইতেছে। আপনারা দেখছেন যে আরেকজনকে কিন্তু এভাবে আহত অবস্থা নিয়ে আসা হচ্ছে, মানে কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে কিন্তু পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। প্রশাসনের কাছে বারবার অনুরোধ করা হলেও প্রশাসন কিন্তু সেইভাবে ব্যবস্থা নিচ্ছে না বলে একটা অভিযোগ আছে ছাত্রদের কাছ থেকে। এছাড়াও যে গ্রামবাসী যারা আছে তারাও কিন্তু বলছে যে ছাত্রদের পক্ষ থেকেও কিন্তু ভাঙচুর করা হয়েছে, এরকম একটা অভিযোগ বলছে যে সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তারাও কোনোভাবেই তাদের যেই স্থান তারা ছাড়ছে না। সেই প্রেক্ষিতে কিন্তু প্রতিনিয়তই দেখা যাচ্ছে কিছুক্ষণ পরপরে কিন্তু এই সংঘর্ষের ঘটনা জড়িয়ে যাচ্ছে। আমরা যদি আরেকজনের সাথে কথা বলি তাহলে দেখা যাবে যে কি ঘটছে। আপনার লাস্ট কি দেখেছেন ওখানে? আমি এখনো ওইদিকে যাইনি, এখন কেবল আসলাম, আমি মাত্র আসলাম এখানে।
আমরা যদি আয়ের কিছুক্ষণ অপেক্ষা করি তখন দেখা যাবে যে কি অবস্থা ঘটছে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা কথা বলছি, তারা বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সব ধরনের সহযোগিতা কিন্তু করছে এবং স্থানীয় প্রশাসনের পাশাপাশি কিন্তু তারা আর্মিরও সহযোগিতা চেয়েছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ সংবাদ। তামিম, আপনাকে ধন্যবাদ। পরবর্তী কোনো খবরের জন্য অবশ্যই আমরা আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের খবরাখবর সৈয়দ তামিম আহমেদের কাছ থেকে। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। দেশ জুড়ে এখন আলোচনায় ছাত্র সংসদ নির্বাচন। রাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এ দাবিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভাঙচুর চালায় ছাত্রদলের নেতাকর্মীরা। এদিকে এ ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। এ নিয়ে মুখোমুখি অবস্থানে দুই ছাত্র সংগঠন। এদিকে প্রচারণায় জমে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন মাঝারুল হক মুহাজির। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এই দাবিতে নির্বাচন কমিশনের কার্যালয়ে বিক্ষোভ ভাঙচুর করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় রাকসু কার্যালয়ে তালাও মারতে দেখা যায় তাদের। এ নিয়ে মুখোমুখি অবস্থানে ছাত্রদল ও ছাত্র শিবির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথেও ছাত্রদল নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে ছাত্র শিবির নেতাকর্মীরাও ঘটনাস্থলে এসে ছাত্রদলের বিপক্ষে অবস্থান নেয়। উত্তেজনা তৈরি হয় গোটা ক্যাম্পাসে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। এখন পর্যন্ত 7টি প্যানেল ঘোষণা করেছে জাকসু নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা। আমাদের জাতীয়তাবাদী ছাত্র প্যানেল, এই প্যানেলের প্রার্থীরা শিক্ষার্থীদের জন্য লড়বে এবং কথা বলবে। আমরা যদি জাকসু জিতি তারপরেও আপনাদের পাশে থাকবো, এবং যদি না জিতি তাহলেও শিক্ষার্থীদের পাশে আমরা সবসময় থাকবো। মোটামুটি ভালো সাড়া পাচ্ছি, এরকম সাড়া পাচ্ছে আমরা অনেক আশাবাদী। এই নির্বাচনে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে আমার পূর্বের গণঅভ্যুত্থানের যে স্মৃতিগুলো সেগুলো মনে পড়ছে। আমিও স্মরণ করছি, অনেকে স্মরণ করছে। ঘোড়ার ডিমের কারফিউ মানি না, মানবো না, সেই স্লোগান দিয়ে আমরা সর্বপ্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কারফিউ ভঙ্গ করেছিলাম। এই প্রচারণায় আমরা অভাবনীয় সাড়া পাচ্ছি। আগামী 11 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ হবে জাকসু নির্বাচনে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ক্যাম্পাসকে 3টি জোনে ভাগ করা হয়েছে। মাঝারুল হক মুহাজির, এটিএন বাংলা। বাজারে প্লাস্টিক ও পলিথিনের ব্যাগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। আর দেশের অর্থনীতির স্বার্থে আমদানি কমিয়ে পাট পণ্যের উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। পাট পণ্যের রপ্তানি বাড়াতে সরকারি সহযোগিতার আশ্বাসও দেন তিনি। রাজধানীর কারওয়ান বাজারে পলিথিনের বিকল্প পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শারফুল আলমের রিপোর্ট। সোনালী আঁশ পাটের সুদিন আর নেই। সরকার আসে, সরকার যায়, পাট চাষির ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। ফলে পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণে গতি ফিরে নেই 5 দশকেও। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার পাটের প্রসার বাড়াতে নিচ্ছে নানা উদ্যোগ। রাজধানীর কারওয়ান বাজারে পলিথিনের বিকল্প পাটের ব্যাগ বাজারজাতকরণ কর্মসূচির উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা জানান, প্লাস্টিক পণ্যের আমদানি কমাতে চায় সরকার। যারা প্লাস্টিকের ব্যাগ কালকে বানাতো, গতকাল বানাতো, আজ থেকে তারা পাটের ব্যাগ বানাক, এবং পাটের ব্যাগে কর্মসংস্থান বহুগুণ বেশি হবে প্লাস্টিকের ব্যাগ থেকে। ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে এরকম হাজার হাজার প্রতিষ্ঠান গড়ে উঠুক, যার বিনিময়ে পরিবেশ রক্ষা হবে, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে। $1 বিলিয়ন উপরে প্লাস্টিক পণ্য যেটা আমরা আমদানি করছি, এটা যদি আমরা স্থানীয় পাট শিল্প দিয়ে রূপান্তর করতে পারি তাহলে $1 বিলিয়ন বাঁচবে, এবং দেশীয় শিল্পের একটা বিকাশ ঘটবে, এবং একটা কর্মসংস্থান ঘটবে, এবং পরিবেশ বাঁচবে। অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা জানান, প্লাস্টিক ব্যাগের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান জোরদার করা হচ্ছে। পলিথিন শপিং ব্যাগ ব্যবহার আমরা যদি বন্ধ করি, আমাদের সন্তানেরা নিরাপদ থাকবে। আর আপনাদের জন্য প্রায় সবকটা সাইজেই আমরা ভর্তুকি দিয়ে দাম কমিয়েছি, কেবল বড়টাই ছাড়া। একটা ব্যাগ আপনি একবার কিনলে কয়দিন ব্যবহার করতে পারবেন? 6 মাস ব্যবহার করতে পারবেন। আমরা কিন্তু নিয়মিত এখন থেকে বাজার পরিদর্শন করব। এইবার আর কিন্তু কোনো ছাড় নাই।
এখন কারো কাছে আমরা পলিথিন পেলে সেই পলিথিন আমরা সিজ করে নিয়ে যাব। নীতি নির্ধারকরা জানান, টিসিবির 60টি ডিলারের মাধ্যমে রাজধানীতে পাটের ব্যাগ বিক্রি শুরু হবে। এরপর ধাপে ধাপে সারা দেশে বিস্তৃত করবে পাটের ব্যাগের ব্যবহার। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 367 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে এডিস মশাবাহিত এই রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানায়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে 54 জন, চট্টগ্রাম বিভাগে 79 জন, ঢাকা বিভাগে 108 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 29 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 67 জন, ময়মনসিংহ বিভাগে 3 জন, রাজশাহী বিভাগে 27 জন রয়েছেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়ে চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসল, আর ঘরের বাইরে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। রাজধানীর শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতালে উদ্বোধন করা হয়েছে রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার, যেখানে রোবোটিক প্রযুক্তির সাহায্যে রোগীদের পুনর্বাসন ও শারীরিক উন্নতির চিকিৎসা দেওয়া হবে। সকালে মেডিকেল কলেজ ভবনে রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তিনি বলেন, শুধু রাজধানীতেই নয়, দেশের বিভিন্ন হাসপাতালেই এমন আধুনিক কেন্দ্র স্থাপন করতে হবে। এতে করে রোগীরা রাজধানীমুখী কম হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ সাইদুর রহমান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আমরা এক একটা গ্রুপকে ট্রেনিং দিয়ে আমরা যেন আমাদের অন্যান্য জেলাগুলোতে অন্তত 3টা কিংবা 4টা জেলায় এটাকে ছড়িয়ে দিতে পারি, যাতে অত দূর থেকে রোগীকে এই ঢাকা শহরে আসতে না হয়। এটা যেন ডিসেন্ট্রালাইজ করা যায়, তার একটা উদ্যোগ তারা নেবে। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে অনুষ্ঠিত হল ব্যতিক্রমধর্মী হেলদি ফুড ফেস্টিভ্যাল। শিক্ষার্থীদের তৈরি দেশি বিদেশি খাবারের স্টল ছিল উৎসবে। ব্যতিক্রমধর্মী এই আয়োজন শুধু মানুষকে সচেতনই করবে না, মেডিকেলের কঠিন পড়াশোনার পাশাপাশি মিলন মেলার সুযোগও করে দিচ্ছে বলে মনে করে প্রতিষ্ঠানটির শিক্ষকরা। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন আশফুর রহমান সাগর। যশোরের পুলেরহাটে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় হেলদি ফুড ফেস্টিভ্যাল। দেশি বিদেশি নানা খাবারের স্টল আর শিক্ষার্থী ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমে ওঠে উৎসব। দেশীয় খাবারের পাশাপাশি ভারতীয় শিক্ষার্থীদের তৈরি দোসা, হায়দ্রাবাদি বিরিয়ানি, বড়া পাও সহ নানা রকম মুখরোচক খাবার ছিল উৎসবের আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রতিটি খাবারের পুষ্টিগুণ সম্পর্কেও দর্শনার্থী ও অতিথিদের জানায় শিক্ষার্থীরা। ফুড ফেস্টিভ্যালের আয়োজন ছিল, এখানে প্রত্যেকটা ব্যাচ বিভিন্ন ধরনের খাবার দিয়ে তাদের স্টল সাজিয়েছে। দিস ইভেন্ট অলসো হেল্পড আস ইন বন্ডিং উইথ আওয়ার ফ্রেন্ডস, ইন আওয়ার ব্যাচমেটস, সিনিয়র্স, জুনিয়র্স এন্ড অলসো উইথ আওয়ার প্রফেসরস। প্রধান অতিথি হিসেবে এই ফেস্টিভ্যালের উদ্বোধন করেন খুলনার আদ্দিন আকিজ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার ওবায়দুল্লাহ ইবনে আলী। তিনি বলেন, শুধু লেখাপড়া নয়, এর পাশাপাশি অন্যান্য বিষয়ে যে শিক্ষার্থীদের সমান দক্ষতা রয়েছে তা এই উৎসব প্রমাণ করেছে। হেলদি ফুড ফেস্টিভ্যালের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে, অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে পুষ্টিকর খাদ্য সম্বন্ধে সচেতন করা এবং স্বাস্থ্যকর খাদ্য সম্বন্ধে সচেতন করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের আরবি মেডিকেল কলেজের প্রশাসনিক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবু জাহিদ সিদ্দিকী। একজন ডাক্তার শুধু পড়াশোনার পাশাপাশি এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে যখন আসে, তারা তাদের আসলে মানসিক উৎকর্ষতা বৃদ্ধি পায় এবং পড়াশোনার প্রতি তাদের একাগ্রতা এবং আগ্রহ বৃদ্ধি পায়। প্রতি বছর এই আয়োজন অব্যাহত থাকবে বলে জানান বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মারুফা আক্তার। আমরা প্রতি বছর এই আয়োজন আবারও অনুষ্ঠিত করব এই আশাবাদ ব্যক্ত করছি। এ ধরনের আনন্দময় আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতে সহায়তা করে বলে জানান যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা। পড়াশোনাটাকে একটা আনন্দের মধ্য দিয়ে পড়াশোনাটাকে সকলের কাছে উপস্থাপন করার জন্য যেন ছাত্রীরা সবসময় একটি দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে পারে।
এই খাদ্য উৎসবে দেশি বিদেশি শিক্ষার্থীদের 20টি স্টলে প্রায় 250 শতাধিক খাবারের আয়োজন ছিল। অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী সহ বহু দর্শনার্থী অংশ নেন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মাদারীপুরে কুমার নদের উপরে 7.5 কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণে 4 বছর পেরিয়ে গেলেও একপাশে সংযোগ সড়ক না থাকায় তা ব্যবহার করতে পারছেন না এলাকাবাসী। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার 6 ইউনিয়নের কয়েক হাজার মানুষকে। মাদারীপুর থেকে SM শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। 2021 সালের জুনে মাদারীপুর জেলার সদর উপজেলার লক্ষ্মীগঞ্জের কুমার নদের উপর 7.5 কোটি টাকা ব্যয়ে 99 মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ শেষ করে LGED। তবে সেতুর উত্তর পাশে সংযোগ সড়ক না থাকায় তা ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা। ফলে সেতু নির্মাণ হলেও তার সুফল পাচ্ছেন না 6টি ইউনিয়নের বাসিন্দারা। প্রথমে বালু ফেলে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করলেও বৃষ্টিতে বালু সরে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। সংযোগ সড়ক না থাকায় জরুরি প্রয়োজনে স্থানীয়দের জেলা সদরে যেতে ঘুরতে হচ্ছে অতিরিক্ত 8 কিলোমিটার পথ। শুধু ব্রিজটাই বানাইছে, রাস্তার নামার মতো, ব্রিজের থেকে নামার মতো কোনো রাস্তা নেই। আমাদের উন্নয়নের জন্য ব্রিজ করছে, সেই ব্রিজ করে যদি আমাদের উন্নয়নই না হয় তাই ব্রিজের কি দরকার? কোনো মতে একটু বৃষ্টি হইলেই আপনার রাস্তাটা ভাঙা যেতেছে। একবার আনছিল পচা খোয়া দিকে পাবলিকে সরাই দিছে, এরপরে এই যে গেছে আর হয় না। মামলা জটিলতার কারণে সংযোগ সড়ক নির্মাণ কাজ আটকে আছে বলে জানালেন এই কর্মকর্তা। রাস্তার একটি অংশে ব্যক্তি মালিকানা জমি এক ভদ্রলোক দাবি করায় এবং সেটি কোর্টে মামলা থাকার কারণে কাজটি আপাতত বন্ধ অবস্থায় আছে। মামলা সম্পূর্ণ হওয়ার সাপেক্ষে কাজটি শেষ করতে পারবে। অতি দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে জনদুর্ভোগ লাঘবের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। সাত বছর পর চীন সফরে গিয়ে ভারত চীন সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। বৈঠকে সীমান্তে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি বাণিজ্যিক সহযোগিতার দিকেও এগোনোর বার্তা দিয়েছে দুই দেশ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও জানান, নয়াদিল্লি বেইজিং এর সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সকালে আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত এক সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন SCO 2 দিনের সম্মেলনে অংশ নিচ্ছেন। এ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ মধ্যপ্রাচ্য, দক্ষিণ ও মধ্য এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নেতারা উপস্থিত রয়েছেন। এবার জানিয়ে দিব খেলার খবর। সিরিজ জয়ের লক্ষ্যে সিলেটে কাল দ্বিতীয় টি-20তে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে শুক্রবার ডাচদের বিপক্ষে 8 উইকেটে জয় তুলে নেয় লিটন দাসের দল। এই ম্যাচ জিতলে টানা 3টি টি-20 সিরিজ জয়ের স্বাদ নেবে টাইগাররা। আগের 2 সিরিজে শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের প্রস্তুতি নিচ্ছে ঐচ্ছিক অনুশীলনে নামবেন ক্রিকেটাররা। সোমবার সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। একটি ঘোষণা, ATN বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে ATN বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে ATN বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারো সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে ATN বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। যমুনায় 3 রাজনৈতিক দলের সাথে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা। বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে পৃথক আলোচনা।
আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালাচ্ছে, যে কোনো মূল্যে তা প্রতিহত করবে সরকার, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। দেশের স্বার্থে রাজনৈতিক মতের পার্থক্য দূর করার আহ্বান। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব, মন্তব্য রিজভীর। ফ্যাসিবাদের শাসনামলে ইসির প্রতি সৃষ্ট অনাস্থা দূর করার তাগিদ। প্রহারের ঘটনায় মারাত্মক ট্রমাটাইজড ভিপিরুল। শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, জানালেন ঢাকা মেডিকেলের পরিচালক। উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর দাবি গণ অধিকার পরিষদের। নারী শিক্ষার্থীকে লাঞ্ছিতের ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ, প্রভিসি, প্রক্টর ও সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত। এবং জমে উঠেছে ডাকসু নির্বাচন। ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ভাঙচুর ছাত্রদলের, বিরোধিতা শিবিরের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।